আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু করলাম। তোমাদের যে সাবজেক্ট টপোলজি, এই চ্যাপ্টার থেকে সবথেকে বেশি প্রশ্ন হয় পরীক্ষায়। 30 বাড়তেও পারে, তার মধ্যে বেশি হয়। আগে আমি 3টে চ্যাপ্টার পড়িয়েছি। কয়টা? 3টা। একটা হলো মেট্রিক জগৎ, আর টপোলজিক্যাল জগৎ, আর একটা টপোলজির ভিত্তি উপভিত্তি নামক একটা চ্যাপ্টার ছিল, তাই তো? ছোট্ট চ্যাপ্টার। আর এখন শুরু করতেছি হিলবার্ট জগৎ। তো এই বইয়ের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা জগৎ নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে? একটা জগৎ। তো জগৎ তৈরি করতে দরকার কি বলে এতদিন আলোচনা করলাম। তারা জগৎ তৈরি করার 1 নাম্বার উপকরণের একটা সেট লাগবে। একটা সেট। সেটের ভিতরে কোনো একটা বিষয় লাগবে। সেটের ভিতরে কোনো একটা বিষয় লাগবে। সেটা হলো মেট্রিক জগতের মধ্যে একটা মেট্রিক ছিল। টপোলজিক্যাল জগতের জন্য একটা টপোলজি তৈরি করেছিলাম। হিলবার্ট জগতের জন্য সেটের ভিতরে কোনো একটা ধর্ম বা কোনো একটা বিষয় লাগবে। সেইটা কি লাগবে? সেট তো লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। আর কি লাগবে? সাথে একটা ওর ভিতরে একটা বিষয় লাগবে, যেটা দিয়ে জগৎ তৈরি হবে। তো হিলবার্ট জগৎ বানাতে হলে আমাদের সেটের ভিতরে যে বিষয়টা লাগবে, সেই বিষয়টার নাম হলো ডট গুণন। শুনছো এই বিষয়টা? ডট গুণন। ডট গুণন কি ভেক্টরে হয় না স্কেলারে হয়? না, ডট গুণন কি ভেক্টরের হয় না স্কেলারে হয়? ডট গুণন করতে গেলে দুটো ভেক্টর দরকার। কি দরকার? ফলাফলটা স্কেলার হয়। যেহেতু ভেক্টর দরকার, তাই হিলবার্ট জগৎ বানাতে গেলে আমাদের সেটটা ভেক্টর হইতে হবে। আমাদের এখন সেটটা হবে কি? একটা ভেক্টর, মানে সেটের সদস্য হইতে হবে প্রত্যেকটা কি? একটা ভেক্টর। এই কথাটা কি বুঝে আসছে? তাহলে আমাদের সেট 1 নাম্বার যেটা লাগবে সেটা হলো সেট। এই সেটটা হইতে হবে ভেক্টর দিয়ে তৈরি, ভেক্টর জগৎ। ফার্স্টের লিনিয়ার জেব্রার ভিতরে যে তোমরা একটা চ্যাপ্টার ভেক্টর জগৎ পড়েছো, সেই কনসেপ্ট দিয়ে আমাদের কাজ করে। হিলবার্ট জগৎ তৈরি করতে লাগবে কি? একটা সেট। সেটটা কি হবে? ভেক্টর জগৎ। মানে সেটটা অসংখ্য ভেক্টর নিয়ে গঠিত। আর সেটের ভিতরে আর যেটা লাগবে সেটার নাম কি? ডট গুণন বা গুণজ। এখানে শব্দটা হচ্ছে, শব্দ ব্যবহার করছে গুণজ। ডট গুণনের আরও নাম আছে, বলতে পারবা সেই নাম কি? বা স্কেলার গুণজ।
কিন্তু এই নাম দুটোর কোনো নাম এখানে ব্যবহার করে নাই, তাহলে এর আরও নাম আছে। আর একটা নাম হলো অন্তঃগুণজ, এই একটা নাম। এই শব্দটাই এই বইয়ের এই চ্যাপ্টারে আমরা ব্যবহার করছি। ডট গুণনের কী কী নাম আছে? ডট গুণন, স্কেলার গুণজ আর অন্তঃগুণজ। ইংরেজিতে এই নামটা হলো ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট, গুণজের ইংরেজি প্রোডাক্ট, আর অন্ত মানে অভ্যন্তরীণ, ভিতরে। ইন থেকে আসছে ইনার। ইন মানে ভিতরে না, ইন প্রিপোজিশন দিয়ে তো ভিতরে বোঝানো হয়। এই দুটো বিষয় মিলে আমাদের হবে কি? তো হ্যাঁ, শর্ত তো লাগবেই। তাহলে এই দুটো বিষয় মিলে যে জগৎ হবে, সেই জগতের নাম হলো অন্তঃগুণজ জগৎ। তাহলে আমাদের এইখানে কিন্তু সরাসরি কিন্তু হিলবার্ট জগৎ তৈরি হচ্ছে না। এই ঘটনা দিয়ে কি তৈরি হচ্ছে? অন্তঃগুণজ জগৎ। তাহলে হিলবার্ট জগতের পূর্বর অবস্থা অন্তঃগুণজ জগৎ, আর এইটার উপরে একটা ধর্ম প্রয়োগ করার পরে হবে। হিলবার্ট জগৎ যদি, অন্তঃগুণজ জগৎ যদি অতিরিক্ত আর একটা ধর্ম মেনে চলে, তাহলে হিলবার্ট জগৎ। তাহলে বুঝলাম কি, একটা ভেক্টর জগৎ লাগবে আর তার ভিতরে অন্তঃগুণজ লাগবে। আর বৈশিষ্ট্য আমরা দেখি, মেট্রিক জগৎ বানানোর জন্য মেট্রিকের কয়টা জানিস শর্ত? 4টা ধর্ম লাগে। কয়টা? 4টা। টপোলজিক্যাল জগতে 3টে, আর অন্তঃগুণজের জন্য 4টা ধর্ম লাগবে। তা সব 4 আর 3-এর মধ্যে গুরুপাক্ষ আছে, দেখেছ? তাহলে অন্তঃগুণজ জগৎ বানানোর জন্য ধর্ম লাগবে কয়টা? 4টা। এখন আলোচনা করব যে অন্তঃগুণজটা কিভাবে করতে হয়। তারপরে ধর্ম 4টা বুঝালে এই চ্যাপ্টারের বেসিক বিষয় যাবে, এরপরে পড়া সহজ হয়ে যাবে। আর অন্তঃগুণজ তোমরা তো দেখেছো যে এ ভেক্টর আর বি ভেক্টর, এইটা ডট গুণন বোঝানোর জন্য এইভাবে দিয়েছেন। এটাই ডট গুণজ বা স্কেলার অন্তঃগুণজ, 2টা ভেক্টর লাগবে। আর সিম্বলটা এইভাবে দিয়েছে, আমাদের ডট। রেজাল্টটা কী ছিল? সূত্র কী ছিল? এ ভেক্টর মান বি ভেক্টর মান cos θ। এই হলো ডট গুণনের ফর্মুলা। এ বি cos θ দেখেছো জীবনে? তো নতুন দেখতেছো না? দেখছো, তা তো ভালো দেখলে। এই ফলাফলটাই কেন ভেক্টর আছে না স্কেলার হয়ে গেছে? এই ফলাফলটা কি ভেক্টর আছে না স্কেলার হয়ে গেছে? ভেক্টর থাকে কেমন? এ ভেক্টরের মান নিয়েছি, বি ভেক্টরের মান, কিন্তু cos θটাও তো একটা সংখ্যা, ফলাফল একটা সংখ্যা, মান চলে, আর ভেক্টর নাই। যেহেতু ডট গুণনের ফলাফল স্কেলার, এই জন্য এই গুণটার আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণ আছে। ডট গুণনের দ্বিতীয় সূত্র, মনে করো এ ভেক্টর হলো a1i প্লাস a2j, 2 ডাইমেনশনই দিই, আর বি ভেক্টর হলো b1i যোগ b2j। তখন a ডট বি এই ফর্মুলা অনুসারে a1 b1 যোগ a2 b2। যখন ভেক্টর এই ফর্ম্যাটে থাকবে তখন ডট গুণন এটা তো দেখো নাই কোনো দিন।
এখন আমরা এই পুস্তকে ডট গুণনের জন্য একটা আলাদা বিশেষ সিম্বল আমরা ব্যবহার করব, সেটা হলো এই দিয়ে আমরা ডট গুণন প্রকাশ করব। মাঝে ডট না দিয়ে এ কমা বি, দুই পাশে লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বল, এইটা দিয়ে ডট গুণন বোঝানো হয়েছে। কথা কি বুঝে আসছে? আর তাহলে আজ থেকে এই বইয়ে আমরা আর এইরকম কোনো ভেক্টর ডট গুণন আমরা দেখব না, ব্যবহার করব না। আমরা ব্যবহার করব এইটার অর্থই হলো এ ডট বি, এই ডট আচ্ছা। এখন যেহেতু আমাদের ভেক্টরের গুণফল সর্বদা ভেক্টর হয় না, হয় ভেক্টরের গুণফল কখন ভেক্টর হয়? দুইটা ভেক্টর যদি আমরা ক্রস গুণন করি তখন ফলাফল কি হয়? ভেক্টর হয়। আর দুইটা ভেক্টর যখন আমরা ডট গুণন করি ফলাফল কি হয়? এই জন্য ভেক্টর জগৎ তৈরি করতে তার সাহায্যকারী হিসাবে ফিল্ড দরকার। কি দরকার? শুনছো আগে কখন এই কথা? শুনে ফিল্ডের নাম শুনলে এখন ফিল্ড, এই তো গত বছরই তো আমরা মাঠে ছিলাম। ঠিক আছে না, রিয়েল অ্যানালাইসিসে অবস্থাকে ফিল্ড পড়ালাম, ইন্টিগ্রাল ডোমাইন, ফিল্ড, রিং ছিল না? তাই না, অস্বীকার করলে হবে না তো। ও গত বছরে ছিল। তুমি না থাকো, তুমি না থাকো, তুমি তো পরীক্ষা দিয়েছো, বই ছিল, সবই ছিল, আমার এখানে ছিল না, সান্য কথা। আচ্ছা, তাহলে ফিল্ড আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের একটা ফিল্ড দরকার। কি দরকার? ফিল্ড দরকার। ফিল্ড কেন দরকার আগে শোনো। ফিল্ডের ভিতরে থাকে সব স্কেলার, স্কেলারের সেটকে ফিল্ড বলে। কি বলে? স্কেলার সেটকে ফিল্ড বলা হয়। যারা স্কেলার সাপ্লাই দেবে তারা হলো ফিল্ড। এখন আমাদের কাছে দুইটা বিখ্যাত ফিল্ড হলো, একটা হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড, আর এইটা কিন্তু একটা ফিল্ড, আর একটা ফিল্ড হলো সি, এটাও একটা ফিল্ড, জটিল সংখ্যার সেট দিয়ে ফিল্ড। এই দুইটা আমাদের কমন পরিচিত আমাদের ফিল্ড। আর এর ভিতরে কি থাকে? আর এর ভিতরে সব বাস্তব সংখ্যা থাকে। এইগুলো হলো আর এর। তাহলে আমাদের আর একটা কি ফিল্ড, আর ফিল্ডে কি আছে? সব বাস্তব সংখ্যা আছে। আর সি একটা ফিল্ড, সি ফিল্ডের ভিত্তিতে কি থাকে? সব জটিল সংখ্যাগুলো। এই ধরনের সকল সংখ্যাগুলো নিয়ে সি ফিল্ড তৈরি। তার আর ফিল্ডের অর্থ হলো সব বাস্তব সংখ্যার স্কেলগুলো সব বাস্তব সংখ্যা, আর সি ফিল্ডে স্কেলগুলো সব জটিল সংখ্যা। যদিও আর ফিল্ড সি ফিল্ডের একটা অংশ, এইটা সিতে আবার এইটা আর, আবার আর এবং সি এর মধ্যে সম্পর্ক হলো আর যদি হয় এইটা হলো সি। কেন? আর এর ভিতরে সির ভিতরে সকল বাস্তব সংখ্যাও আছে, আবার আরও অতিরিক্ত আই দেওয়া সংখ্যাও আছে। কিছু বুঝলাম? তাহলে আমাদের এই চ্যাপ্টার পড়তে ফিল্ড লাগবে। ফিল্ডের কাজ কি? ফিল্ডের কাজ আছে স্কেলার সাপ্লাই দেওয়া। কোনো ভেক্টর জগৎ ফিল্ড ছাড়া কোনো ভেক্টর জগৎ অস্তিত্ব থাকলে ভেক্টর জগৎ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ না। কারণ ভেক্টর তৈরি করতে কী লাগবে? ফিল্ড লাগবে। কারণ ভেক্টরের গুণ করলে ফলাফল কোথায় চলে যাচ্ছে? ফিল্ড চলে যাচ্ছে। বুঝে আসছে কথাটা? তাহলে আমরা এই যাবৎ এখন পর্যন্ত যা বুঝলাম, কী বুঝলাম? হিলবার্ট জগৎ তৈরি করার আগে আমাদের অন্তগুণ জগৎ তৈরি করতে হবে,
এই জগৎ তৈরি করতে একটা সেট হিসাবে ভেক্টর জগৎ লাগবে, আর তার ভিতরে অন্তগুণজ লাগবে, আর 4টা ধর্ম লাগবে। আবার ভেক্টর জগতের জন্য আমাদের সাহায্যকারী হিসাবে ফিল্ড লাগবে। ফিল্ড হিসাবে আমরা এখানে 2টা আর এবং সি, ফিল্ড তো অসংখ্য ফিল্ড, অন্য রকম ফিল্ড আছে, কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি কি, এই অন্তগুণজ জগৎ তৈরি করতে গেলে আমাদের ফিল্ড ফিক্সড করে দেওয়া হয়েছে, হয় আর না হলে সি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু সামনে যাই, বাকিটুকু আলোচনা করি। তাহলে আমরা আমাদের মূল সেটটা হলো একটা ভেক্টর জগৎ। এখন এই যে ভেক্টর জগৎ, এই ভেক্টর জগৎটাকে আমরা কী দিয়ে প্রকাশ, আমরা সেটগুলোকে কী দিয়ে প্রকাশ করছি বলো? সব ক্যাপিটাল এক্স না? দেখো মেট্রিক জগৎ পড়ার সময় ক্যাপিটাল এক্স, টপোলজিক্যাল জগৎ পড়ার সময় ক্যাপিটাল এক্স। ভেক্টর জগৎ এক্স একটা ভেক্টর জগৎ, ঠিক আছে তো? তাহলে এক্সের সদস্যগুলো কি সব একটা ভেক্টর না? এই ভেক্টর জগতের সদস্যগুলোকে আমরা এই বই পড়ার ক্ষেত্রে এক্স, ওয়াই, জেড এইরকমভাবে দিয়ে শুরু করব। যদিও ভেক্টর জগতের ভেক্টরের সদস্য লিখতে গেলে ভেক্টর নিচেটা দাগ দিতে হয়, একটু আগে দেখছি না, অর্থাৎ মোটা করে লিখতে হয়। এই বইয়ে দাগও দেয় নাই, মোটা করে লেখে নাই, এক্স ওয়াই জেড লিখলেই বুঝবে এটা ভেক্টর জগতের সদস্য, ভেক্টর এরা। যদি কোনোরূপে এটা বুঝে নেয়, হয় কী দেওয়া উচিত ছিল, নিচে দাগ দেওয়া উচিত, না হলে বড় করে লেখা ছিল। কোনো কিছু না করে এগুলো এক্স থেকে যাদেরই নেব তারাই সব ভেক্টর, কোনো চিহ্ন দিয়ে বোঝানোর দরকার নেই, কারণ এক্সটা কি ভেক্টর। আর সাহায্যকারী হিসাবে লাগবে একটা কি ফিল্ড, একটা ফিল্ড লাগবে। এই ফিল্ড হয় আর বা এর যে কোনো একটা। ক্লিয়ার? এখন এইখান থেকে যখনই দুটো ভেক্টর নিয়ে আমরা অন্তগুণজ করব, ফলাফল চলে আসবে এইখানে। বুঝছো কি না? যখন এইখান থেকে কি করব, দুটো ভেক্টর নিয়ে অন্তগুণজ করব, রেজাল্ট চলে আসবে। তাহলে অন্তগুণজ হলো এই দুইজনের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতেছে, উপাদান নিচ্ছে এইখান থেকে, রেজাল্ট আসতেছে এখানে। তাহলে অন্তগুণজ হলো এই দুইজনের ভিতরে একটা ফাংশন তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে। যখন দুইটা সেটের ভিতরে সম্পর্ক তৈরি হয় তখন আমাদের ফাংশন। তাহলে আমরা এই দুই সেটের ভিতরে সম্পর্ক তৈরি হচ্ছে কার মাধ্যমে? না, অন্তগুণজ। এই দেখো বিষয়টা দাও এরকম। তুমি কোথায় কত নিচের দিকে দিতেছ? দিকে জায়গা নেই। হ্যাঁ, তাহলে এই যে চোখের মতো দুইটা চোখ দিয়ে এই কমা দিয়ে, এইটা এর অর্থ কি? এইটা হচ্ছে অন্তগুণজ ফাংশনের সাধারণ স্ট্রাকচার। মানে এইখানে একটা ভেক্টর থাকবে, এইখানে একটা ভেক্টর থাকবে, মাঝে কমা থাকবে, আর এইখানে এই চিহ্ন থাকবে, রেজাল্ট এইখানে চলে যাবে। বুঝলো না মনে হয় কথাটা? রেজাল্ট কোথায় চলে যাবে? মানে এখান থেকে দুটো ভেক্টর নিয়ে যখনই এই কাজটা করব, ফলাফল এইখানে, ফলাফল এইখানে চলে আসবে। তাহলে এই যে অন্তগুণজ ফাংশন এই ভেক্টর জগৎ থেকে ফিল্ডের ভিতরে, এই ফাংশনটা যদি 4টা ধর্ম মেনে চলে, এইটা, তখন এই যে জগতের নাম হবে অন্ত না, হিলবাটে হবে কবে? এতক্ষণ বুঝিলাম কি? তখন হবে অন্তগুণজ জগৎ। হ্যাঁ, এই কথাই তো বলছিলাম একটু আগে, তোমরা ভুলে গেলা কেমনে?
এরপর বলছিলাম যদি এই অন্তগুণজ জগৎ যদি আর একটা অতিরিক্ত ধর্ম মেনে চলে তখন হিলবার্ট জগৎ। হিলবার্ট জগৎ তো এখন হচ্ছে না, অন্তগুণজ জগৎ। তাহলে এই ফাংশনটার চারটা ধর্ম হইলে অন্তগুণজ হবে, আর জগৎটার নাম হবে, এই জগৎটার নাম হবে অন্তগুণজ জগৎ। আর অন্তগুণজ জগৎ একটা অতিরিক্ত ধর্ম মানলে হবে হিলবার্ট জগৎ। মোটামুটি পুরো কনসেপ্টটা কাজে আসে। ধর্মচারটা কি এখন আলোচনা করতেছি, তারপর আমার সংজ্ঞা লাগবে। আচ্ছা, এটা অন্তগুণজের ধর্ম। অন্তগুণজের